গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সেই শুভ দিন কিংবা অশুভ দিন যেটাই বলি না কেন, মূল কথা হলো আমাকে পাত্রপক্ষ দেখতে আসার দিন। বাড়িতে আজ তাই বিরাট আয়োজন। চাচিমণি রান্নার কাজে ব্যস্ত, তাকে সাহায্য করতে ছোট চাচিমণিও এসেছেন। সিনথিয়া আপু এসেছে আমাকে সাজিয়ে দিতে। আমাকে দেখতে আসার বিষয়টা এখনও ঠিকমতো আমারও হজম হয়নি, তাই বন্ধুদেরও কিছু জানানো হয়নি এখনও। বাইরের মানুষজনও জানে না কিছু। চাচিমণি বলতে নিষেধ করেছেন, এতে নাকি মানুষের নজর লাগে। একই চাচিমণির আফসোসের শেষ নেই যে না জানি কার নজরে তার ছেলেটা বিগড়ে গিয়ে এখন বিয়ে করতে চাচ্ছে না। আমার কাছে একটা গোপন তথ্যও আছে। চাচিমণি গোপনে কবিরাজ খুঁজছেন এটা জানার জন্য যে কেউ আবার সত্যি সত্যি তাবিজ করে রাহাত ভাইয়ের বিয়ে আটকে রেখেছে কিনা। চাচিমণি কিন্তু একদম সেকেলে বলা যাবে না। তিনি খুব স্মার্ট, তীক্ষ্ণ আর তীক্ষ্ণ তার বুদ্ধি। শুধু ছেলের টপিক এলেই তিনি কেন জানি জ্ঞানহীন হতবুদ্ধি হয়ে যান। যাই হোক, এত ব্যস্ততার মাঝেও রাহাত ভাইয়ের কোনো খবর নেই সকাল থেকেই। চাচু এবং চাচিমণি দুজনেই তাই ভীষণ রেগে আছে রাহাত ভাইয়ের ওপর। তাদের ভাষ্যমতে রাহাত ভাই একটা স্বার্থপর, অকৃতজ্ঞ এবং কাণ্ডজ্ঞানহীন ছেলে। প্রিয়তা, তুমি এই মেরুর জামদানি পরবে। আমি আবোল তাবোল কী ভাবছিলাম ঠিক মনে নেই। সিনথিয়া আপুর প্রশ্নে হুঁশ এলো। বললাম, শাড়িটা তো বেশ সুন্দর, তাই না? এটা আমার শাড়ি, একদম নতুন, এখনও ভাঁজও খুলিনি। তুমি আজ শাড়িটা পরে উদ্বোধন করো। সে কি আপু, তা আবার হয় নাকি? তুমি এই শাড়ি রেখে দাও, আমি চাচিমণির অন্য একটা শাড়ি পরে নেব। এত কথা বলো কেন? আমি যা বলছি তাই হবে। ওকে ওকে। সিনথিয়া আপু হেসে ফেলল। আমার গালে হাত রেখে বলল, তুমি এত মিষ্টি কেন বলো তো? আমি শিওর আজই ওরা তোমাকে বাড়িতে নিয়ে যেতে চাইবে, কিন্তু আমি তো যাব না, এখানেই থাকবো। সিনথিয়া আপুর হাসি হাসি মুখটা হঠাৎ করেই কেমন যেন মলিন হয়ে গেল। স্লাম হেসে বলল, প্রিয়তা, তুমি কি জানো ওই বাড়ির প্রত্যেকে শুধু তোমার ছবি দেখেই তোমাকে পছন্দ করে ফেলেছে, এমনকি ছেলে নিজেও। প্রথমে ছেলে রাজি হতে চায়নি বয়সের এত গ্যাপের জন্য, কিন্তু যখন তোমার ছবি দেখেছে তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। আমার বিশ্বাস তারা যখন তোমাকে সরাসরি দেখবে তখন তাদের মুগ্ধতা অনেক গুণ বেড়ে যাবে। আকদের সাথে কাবিনও করতে চাইতে পারে, কিন্তু বিয়েটা কিন্তু দুদিনের জন্য নয়। আমি জানি তোমার জীবনে চাচু ও চাচিমণির অবদান অনেক বেশি। এই ঋণ হয়তো তুমি কখনো শোধও করতে পারবে না, কিন্তু তাই বলে নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়েতে রাজি হও না। প্রয়োজনে আরও সময় নাও। চাচু কখনো তোমার মতের বিরুদ্ধে কিছু করবে না। তবে এই ছেলে যে খারাপ আমি কিন্তু তাও বলছি না। অবশ্য এটা তোমার জন্যই একটা বেস্ট অপশন। তবুও তোমার পার্সোনাল কোনো পছন্দ থাকতে পারে, এজন্যই আজ এতগুলো কথা বললাম তোমায়। হুটহাট কোনো ডিসিশন নিও না। আমার কোনো পছন্দ নেই আপু, আমি চাচুকে ভরসা করি। আপু হেসে বলল, বেশ, তাহলে তো ভালোই। আপু আমাকে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়ানোর পর সত্যি একদম বউ বউ লাগছিল। সিনথিয়া আপুর হাতের কাজ খুব সুন্দর, সাজ ভালো লেগেছে। জিজ্ঞেস করলো সিনথিয়া আপু। খুব। চাচিমণির ডাক শুনে সিনথিয়া আপু চলে গেল। এদিকে হৃদির প্রশংসা ঝুলে যেন শেষই হচ্ছে না। ঠিক তখনই আমাকে ও হৃদিকে অবাক করে দিয়ে সারাদিন লাপাত্তা থাকা রাহাত ভাই সোজা রুমে ঢুকলেন। চোখ মুখ খুব শান্ত ও স্বাভাবিক, নিষ্পলকভাবে আমাকে দেখছে। কিছুটা জড়তা কাজ করছিল আমার এই মুহূর্তে। আমি তার দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। হৃদি খুব আশা নিয়ে রাহাত ভাইকে জিজ্ঞেস করলো, ভাই, প্রিয়তা আবুকে কেমন লাগছে দেখতে? পরীর মতো। তার মুখে আমার প্রশংসা। বিষম খাওয়ার উপক্রম আমার। হৃদি এবার শাড়ির আঁচল দিয়ে আমার মাথায় ঘোমটা দিয়ে বলল, আর এখন কেমন লাগছে ভাইয়া? রাহাত ভাইয়া বিন্দুমাত্র সময় না নিয়েই বললেন, রাহাতের বউ বউ লাগছে। এবার আমার নাক মুখ দিয়ে সত্যি বিষম উঠে গেছে। হৃদি হাঁ করে তাকিয়ে আছে রাহাত ভাইয়ের দিকে। চাচিমণিও রুমে এলো তখন। রাহাত ভাইকে সারাদিন পর দেখে রাগ দেখানোর পরিবর্তে একদম আইসক্রিমের মতো গলে গিয়ে বললেন,
বাবু কখন এসেছিস তুই? যা যা বসার ঘরে যা, মেহমানরা সব চলে এসেছে। রাহাত ভাই বিনা বাক্যে বেয়ে চলে গেলেন। চাচিমণি আমার বেগতিক অবস্থা দেখে পানি এগিয়ে দিয়ে রিদিকে বকতে বকতে বললেন, মেয়েটা ভাবে বিষম খেয়ে কাশছে আর তুই হাদরামের মতো মুখ হা করে দাঁড়িয়ে আছিস। রিদু কাচুমাচু করছে, নিজের কানকে হয়তো মেয়েটা সন্দেহ করছে এখন। যাওয়ার আগে চাচিমণি রিদিকে বলে গেলেন, আমি ডাক দিলে প্রিয়তাকে নিয়ে ড্রয়িং রুমে আসবি। রিদি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। এরপর রুম ফাঁকা হওয়ার পর রিদি আমাকে চেপে ধরে বলল, আপু ভাইয়া কি বলেছে শুনেছো তুমি? আমি মিথ্যা বললাম না তো। কি বলেছে? ভাইয়া বলেছে তোমাকে নাকি ভাইয়ার বউ বউ লাগছে। ও তাই নাকি? মজা করে বলছে তাহলে? অসম্ভব ব্যাপার, আমার ভাইয়ের মতো এক রসকসীন একটা মানুষ এরকম রসিকতা করতেই পারে না। সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আর এজন্যই কি ভাইয়া অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে না? কী সব যা তা বলছিস দিদি? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে পুরো? ওনার সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে কি আমি রাজি হতাম অন্য কাউকে বিয়ে করতে? আমি তো এই হিসাবটাই মেলাতে পারছি না, পারবিও না, কারণ ম্যাথে তুই আমার চেয়েও দুর্বল। আপু তুমি কি এখন পার্সোনাল অ্যাটাক করছো? এই বিষয়ে আর একটা ফালতু কথা বললে মায়ের খাবি। সো তোর জন্য একটা ভালো হয়ে যে চুপ করে থাক। রিদির ভাবসাব চুপ থাকার মতো না। ওর মাথায় একবার কিছু ঢুকলে ওইটার নারী নক্ষত্র বের না করা পর্যন্ত ক্ষান্ত হয় না। তবে এবার আরও বেশি বাড়তে পারেনি। তার আগে চাচিমণির ডাক এসেছে। অনিচ্ছা সত্ত্বেও রিদি দমে গেল। আমাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। ঘরভর্তি মানুষজন দেখেই আমার হাত পা কাঁপছিল। তারা এক একজন আমাকে এক এক প্রশ্ন করছিল, কিন্তু প্রত্যেকেই খুব বিনয়ী ছিল। একজন মুরব্বী ছেলেকে বলল, তোমার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। পাশ থেকে পাত্রপক্ষ থেকে আসা একজন মহিলা বলল, এভাবে কি ছেলে মেয়ে সবার সামনে কথা বলবে নাকি? ওদের আলাদা কথা বলার সুযোগ করে দিলে মনে হয় ভালো হয়। চাচিমণি দেখলাম একমত হলো। আমাদের আলাদা কথা বলার জন্য আমার রুমটাকেই বেছে নেওয়া হয়েছে। চাচিমণি আমাকে ধরে বসা থেকে উঠে দাঁড় করালেন রুমে নেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত মাথা নত করে বসেছিলাম বিধায় কতজন আর কে কে আসে দেখিনি। কিন্তু রুমের দিকে যাওয়ার আগেই রাহাত ভাই ঘর ভরা মানুষের সামনে খপ করে আমার হাত ধরে বললেন, প্রিয় কোথায় যাবে না। সবাই অবাক, এমনকি আমি নিজেও। তিনি এতক্ষণ তাহলে এখানেই ছিলেন। পাশ থেকে চাচু ফিসফিস করে বললেন, এসব কি হচ্ছে রাহাত? কি বলছিস সেসব? হাত ছাড় ওর। রাহাত ভাই মোটেও আমার হাত ছাড়লেন না, বরং আগের চেয়ে আরও শক্ত করে ধরে সবার উদ্দেশ্যে বললেন, আমার কোনো কথা কিংবা ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি শুরুতেই সরি বলে নিচ্ছি। এই বিয়ে হবে না। আপনারা আমাদের বাড়ি এসেছেন, দাওয়াত গ্রহণ করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। তবে প্রিয় আপনাদের বাড়ির বউ হবে না। চাচু এবার হুঙ্কার ছাড়লেন। রাহাত ভাইয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পাত্রের নাম দিহান। তিনি এতক্ষণ যাবৎ নীরব ছিলেন। এবার রাহাত ভাইকে প্রশ্ন করলেন, প্রিয়র ওপর আপনার কিসের অধিকার? রাহাত ভাই চোখ মুখ শক্ত করে ক্ষুব্ধ কিন্তু শান্ত কণ্ঠে বললেন, প্রিয়তা, ওর নাম প্রিয়তা। ও শুধু আমার প্রিয়। আমি ওকে বিয়ে করব। ও শুধু আমার প্রিয় বউ হবে। বাড়ির পুরো পরিবেশ এখন থমথমে হয়ে আছে। পাত্রপক্ষ ফিরে গিয়েছে অপমানিত হয়েই। তবে তারা কোনো অভিযোগ করেননি কিংবা কোনো সিনক্রেট করেননি। শুধু চলে যাওয়ার পূর্বে ছেলের বাবা বলেছেন, ঘরে যদি ছেলে মেয়েদের সম্পর্ক থাকে তাহলে বাইরে আর পাত্র খোঁজার কী দরকার ভাই? শুধু শুধু আমাদের ডেকে এনে অপমান করলেন। চাচু দেখলাম একথায় ভীষণ অপমান বোধ করছিলেন এবং অনেক আকুতি মিনতি করেই তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন। পাত্রপক্ষরা চলে যাওয়ার পরেও এই বাড়িতে মানুষজন ছাড়া ছোট চাচু, ছোট শাশুমণি আর সিনথিয়া আপুও আছে। আমি কারো দিকে মুখ তুলে তাকাতে পারছি না। কিছু না করেও নিজেকে কেন এরকম অপরাধী মনে হচ্ছে আমি তাও বুঝতে পারছি না। বাড়ির সবাই এত চুপচাপ যে আমার আরও বেশি ভয় লাগছিল। বাড়ির সবাই কি এখন আমাকেই ভুল বুঝবে? আমি যেই ভয়টা পাচ্ছিলাম তা অনেকখানি বোধহয় সত্যি হওয়ার পথে।
ছোট্ট চাচু রাহাত ভাইকে উদ্দেশ্য করে বললেন, তোর যদি প্রিয়তাকে আগে থেকেই পছন্দ ছিল তাহলে আমাদের আগে বললি না কেন? তাদের সামনে এই হাঙ্গামাটা করার কি দরকার ছিল? এবার দেখলাম বড় চাচুও বলেন, তোকে আমি আগেই বারবার জিজ্ঞেস করছিলাম কাউকে পছন্দ করিস কিনা, তখন তো অস্বীকার করেছিস। তাহলে আজ কেন আমাদের মান সম্মানটা এভাবে নষ্ট করলি? রাহাত ভাই বেশ শান্ত কণ্ঠে জবাব দিলেন, তুমি তখন আমার বিয়ে নিয়ে কথা বলছিলে, প্রিয়র বিয়ে নিয়ে নয়। আমার মনে হয়েছিল প্রিয় এখনও অনেক ছোট, ও অনার্সে উঠলে তখন আমি বাসায় বিয়ের কথা বলবো। কতদিনের সম্পর্ক তোদের মধ্যে? জিজ্ঞেস করলেন চাচিমণি। রাহাত ভাই বললেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমনকি প্রিয় জানতো না যে আমি ওকে পছন্দ করি। আমরাও তো এতদিন এটাই জানতাম, কখনো তো দেখিনি তোকে ওর সাথে ভালো ব্যবহার করতে, ভালো করে দুটো কথা বলতে। সব সময় তুচ্ছ-তাচ্ছিল্য করে এসেছিস, তাহলে এখন তোর হঠাৎ কি হলো? ওসব কি তাহলে অভিনয় ছিল? রাহাত ভাই দীর্ঘশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ অভিনয় ছিল। আমি প্রিয়কে আগে থেকেই পছন্দ করি, ভালোবাসি, কিন্তু ওর বয়স কম, এই আবেগের বশে মানুষ সবচেয়ে বেশি ভুল করে। আমি চাইনি প্রিয় একই ভুল করুক। আমার মনে হতো যদি কখনো ও আমার ওপর ফল করে, প্রেমে পড়ে, তাহলে ওর ক্যারিয়ার নষ্ট হবে। ও ঠিকঠাক মতে পড়াশোনা করতে পারবে না, নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে না, যেটা ওর জন্য খুবই প্রয়োজন। ওর দুকুলে নিজের আপন বলতে কেউ নেই। ওর পায়ের নিচে মাটিটা শক্ত করা খুব প্রয়োজন ছিল, তাই আমি সবসময় ওর প্রতি কঠোর ছিলাম। আর এখন তো তোমরা এমনভাবে দুজনের পেছনে পড়ে গেলে যে সত্যিটা সামনে না এনে আর পারলাম না। চাচিমণি বসা থেকে উঠে গেলেন, বললেন, বেশ ভালো লাগলো, তোদের জন্য শুভকামনা। একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে গেল, কেবল আমি পাথরের মতো বসে আছি। সামনে রাহাত ভাই দাঁড়িয়ে আছেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কাঁদবে না, এখানে কাঁদার মতো কিছু হয়নি। আমি কাঁদতে কাঁদতেই বললাম, আপনি কেন এমন করলেন? কি করেছি? কিছুই তো করিনি। আপনার জন্য এখন সবাই আমাকে ভুল বুঝতেছে। এমনিতেই তো আমার আপন কেউ নেই, যারা ছিল তাদেরও আপনি আমার থেকে কেড়ে নিতে চাচ্ছেন। রাহাত ভাই ফ্লোরে আমার পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো, আমার কোলের ওপর হাত রেখে আমার হাত ধরে বলল, আমি কি তোমার আপন নই? আমি কান্নারত কণ্ঠেই রাগ মিশিয়ে বললাম, না, যেই মানুষ আমার ক্ষতি চায় সে আমার আপন কেউ হতে পারে না। আমি তোমার ক্ষতি কেন চাইবে প্রিয়? বাড়ির মানুষজন হয়তো কিছুদিন রাগ করে থাকবে আমাদের ওপর, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে আবার আগের মতো। তুমি শুধু একটু শান্ত হও, আমার ওপর ভরসা রাখো, আমি তোমাকে ভালোবাসি। আমি রাহাত ভাইয়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আর মুহূর্ত সেখানে না থেকে আমি রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছি। সে অনেকবার পিছু ডেকেছে, দরজায় নক করেছে, রেসপন্স না পেয়ে একসময় নিজেই ক্ষান্ত হয়ে গেছে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে বুঝতে পারলাম কোনো কিছুই আর আগের মতো নেই। হৃদি ছাড়া কেউ আমার সাথে কথা বলছে না। চাচু একদম নির্বিকার ভঙ্গিতে নাস্তা খাচ্ছেন, চাচিমণি মুখ থমথমে করে রেখেছেন, চুপচাপ আমাকে নাস্তার প্লেট এগিয়ে দিলেন। রাহাত ভাই বিষয়টা খেয়াল করে বললেন, তোমরা এমন কেন করছো? কেউ কোনো জবাব দিল না। রাহাত ভাই এবার দ্বিগুণ রাগ নিয়ে বলল, কথা কেন বলছো না? এমন কি অপরাধ করে ফেলেছি আমরা? আর কোনো অপরাধ যদি করেও থাকি তাহলে সেটা আমি করেছি। তোমরা প্রিয়র সাথে কেন কথা বলছো না? চাচিমণি এখন বললেন, তুই কি করছিস না করছিস সেসব বিষয়ে কি আমরা কেউ কোনো কথা বলেছি? বলিনি তো। তাহলে আমরা কার সাথে কথা বলবো না বলবো সেটা আমাদের ব্যাপার, তুই বলার কে? রাহাত ভাই সঙ্গে সঙ্গে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারলেন রাগে। আমি আর হৃদি ভয়ে কেঁপে উঠলেও চাচু আর চাচিমণি একদম নির্বিকার রইলেন, যেন কিছুই হয়নি। রাহাত ভাই উঠে আমার হাত ধরে বললেন, চলো, খেতে হবে না এখানে। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, আমি এখানেই চাচু চাচিমণির সাথে খাবো। তুমি দেখতে পাচ্ছ না তারা তোমার উপস্থিতি পছন্দ করছে না? আমি তো করছি। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, অপমান সইতে সইতে গায়ে গন্ডারের চামড়া হয়ে গেছে না?
চলো বলছি। তিনি আমাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গেলেন। গাড়িতে বসেও আমি কাঁদছিলাম। সত্যি বলতে চাচু আর চাচিমণি এরকম অপরিচিত ব্যবহার আমি মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল। এতদিন যাদের আদর ভালোবাসা পেয়ে এসেছি, এখন কি করে তাদের দেওয়া কষ্ট মেনে নিব? রাহাত ভাই গাড়িতে একটা কথা বললেন না। চুপচাপ ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। ভেতরে গিয়ে নিজের মতো খাবার অর্ডার দিলেন। কারণ তিনি হয়তো বুঝে গিয়েছিলেন আমি কি খেতে চাই। জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তিনি টিস্যু এগিয়ে দিলেন চোখ মোছার জন্য। আমি টিস্যু নিলাম না। এরপর তিনি নিজের চোখ মুছিয়ে দিলেন আর বললেন সরি। ভেজা দু চোখ মেলে আমি তাকালাম তার দিকে। তিনি বললেন আমার জন্য এখন তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে দেখো। আমি সব ঠিক করে দেব। আমি জবাব দেইনি তখন কোনো। জানি না এরপর আর কি হবে বা আদৌ কিছু ঠিক হবে কিনা। এভাবে গত 4টা দিন কেটে গেল। বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়নি। রিদি ছাড়া কেউ আমার সাথে কথা বলে না। এদিকে রাহাত ভাই কথা বলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আমি তার সাথে কথা বলি না। জীবনটা হঠাৎ যেন দুর্বিষহ হয়ে উঠল। এখন আমার কলেজ যেতেও ভালো লাগে না, কারোর সাথে মিশতেও ভালো লাগে না। বাড়িতে থাকলেও স্বস্তি পায় না। পরিচিত মানুষদের অপরিচিত রূপ কি মেনে নেওয়া যায়? নিজেকে ব্যস্ত রাখতেই মূলত কলেজে যাই, ক্লাস করি। তবে বেশিরভাগ সময়ও আমার সময় কাটে উদাস হয়ে। বন্ধুদের এখনও এসব ঘটনার কিছুই বলিনি, কারণ দিন শেষে ওরা আমার ফ্রেন্ড, আমার পক্ষই নেবে। আমার পক্ষ নিতে গিয়ে ওরা যদি চাচু আর চাচিমণিকে নিয়ে কোনো কটু কথা বলে, তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। মূলত এসব কথা ভেবে আমি সমস্ত কিছু ওদের থেকে চেপে গেছি। আজ বাইরে খুব বৃষ্টি। সকাল থেকে টিপ টিপ করে পড়লেও এখন বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওদের বাস আগে চলে এসেছে বলেই ওরা বাসে উঠে গেছে। আমি রিকশার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হলে যানবাহনের সংকট থাকবেই। জীবন ছাতা নিয়ে এগিয়ে এসে বলল, আজ অন্তত আর বৃষ্টিতে ভিজো না, ঝড় চলে আসবে। আমি মলিন হাসলাম। জীবন বলল, আসছি। হেঁটে যাবে নাকি? হ্যাঁ, আজ মনে হলো একটু বৃষ্টিতে ছাতা মাথায় হেঁটে দেখি কেমন লাগে। আমিও হাঁটি তোমার সাথে। জীবনে এমন একটা রিয়াকশন দিল যে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। অবান্তর কিছু বলে ফেললাম নাকি? আসলে মনটা এত বিষণ্ণ হয়ে আছে যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন জীবনের ইচ্ছাটা শুনে মনে হলো বৃষ্টিতে হাঁটলে বোধহয় ভালো লাগবে। জীবন বিস্মিত হয়ে বলল, শিওর? হ্যাঁ, যদি তোমার কোনো সমস্যা না থাকে। না না, আমার কোনো সমস্যা নেই। আমার কেন সমস্যা থাকবে? বরং আমার আলো ভালো হলো। বৃষ্টিতে হাঁটার একটা সঙ্গী পেলাম। এবার আরও প্রত্যুত্তরে হাসলাম। জীবনও হেসে বলল, চলো তাহলে হাঁটি। দুজনে পাশাপাশি হাঁটছি। পিচ ঢালা পরিষ্কার পথ, কোথাও বা ভাঙা রাস্তার একটুখানি কাদা পানি, বৃষ্টির রিমঝিম শব্দ, সব মিলিয়ে মন্দ লাগছিল না। কিন্তু তবুও কেন জানি আমি স্বস্তি পাচ্ছিলাম না কিছুতেই। মনের অশান্তি ভাবটা দূর হচ্ছিল না। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? জীবনের প্রশ্ন শুনলেও বুঝিনি, অন্যমনস্ক ছিলাম বিধায় বললাম, কি? কিছুদিন ধরে তোমাকে খুব চিন্তিত আর উদাস লাগছে। এখনও লাগছে। আগের মতো প্রাণোচ্ছল ভাবটা আর নেই তোমার মাঝে। সব কিছু ঠিকঠাক আছে তো? আমি এক বুক হাহাকার নিয়ে বললাম, এতিমদের কখনো সব ঠিক থাকে না জীবন। এক সময় সব কিছু ঠিকই ভেঙে চুরমার হয়ে যায়। কি হয়েছে প্রিয়তা? এত কেন ভেঙে পড়ছো? তুমি চাইলে আমার সাথে সব কিছু শেয়ার করতে পারো, আমাকে বিশ্বাস করতে পারো। আর কিছু না হয় অন্তত আমরা বন্ধু তো হতেই পারি। নতুন করে বন্ধু হওয়ার কিছু নেই, তুমি তো আমার বন্ধুই। তবে আমার ভেতরের ঝড়গুলোকে কাউকে বলার মতো নয়। আর বলেও লাভ নেই, কারণ এর সলিউশন তুমি দিতে পারবে না। অন্তত তোমার মন তো হালকা হবে। মাঝে মাঝে ভারী মন বয়ে বেড়ানো মন্দ না। নিজের ধৈর্য সম্পর্কে ধারণা করা যায়। তুমি বলতে না চাইলে আমি কিছুতেই জোর করব না। তবে দোয়া করি তোমার মনের সকল অশান্তি দূর হয়ে যাক। আল্লাহ তোমার সহায় হোক। জীবনের বাসা আমার বাসার আগে হলেও আজ আমাকে আমার বাসা পর্যন্তই এগিয়ে দিয়ে গিয়েছে। ওর বাসার সামনে থেকে অবশ্য আমরা রিক্সা নিয়েছি, কারণ এত দূর আর হাঁটতে পারছিলাম না। বাড়িতে ফিরে আমি গোসল করলাম আগে।
মোটামুটি বৃষ্টির পানিতে ভালোই ভিজেছি বলে ঘুমও পাচ্ছিল। চোখ দুটোকে আর কষ্ট দেয়নি। ঘণ্টাখানেক ঘুমিয়ে নিয়েছি। ঘুম ভেঙেছে মাগরিবের নামাজের আগেই। আমি উঠেছি তার মিনিট 10 পরই হয়তো আজান দিয়েছে। নামাজ পড়ার মন বলল, চাচিমণির সাথে আমরা সরাসরি কথা বলা উচিত। আমি সোজা চাচিমণির রুমে গেলাম। দেখি চাচিমণিও মাত্র নামাজ পড়ে উঠেছেন। আমাকে একবার দেখে চোখ ফিরিয়ে নিলেন। আমি দরজায় ঠাই দাঁড়িয়ে আছি। জায়নামাজ রাখতে রাখতে চাচিমণি গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবি? আমি এবার নিজেকে ভেঙে চুরে চাচিমণির কাছে গিয়ে পা জড়িয়ে ধরে বললাম, এভাবে কথা না বলে আমাকে আর শাস্তি দিও না চাচিমণি। আমি আর সহ্য করতে পারছি না। আমার নিজের মা থেকেও নেই। বুঝ হওয়ার পর থেকেই মা হিসেবে আমি তোমাকেই জেনে এসেছি। তোমার আদরে ভালোবাসার যত্নে বড় হয়েছি। এখন তোমার অবহেলা মুখ ফুরিয়ে নেওয়া আমি সহ্য করতে পারছি না চাচিমণি। আমি ভুল করলে, অন্যায় করলে আমাকে বকো, মারো, কাটো, তবুও এভাবে দূরে সরে রেখো না। তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। যা করতে বলবে তাই করব। এই বাড়ি থেকে চলে যা। আমি থমকে গেলাম মুহূর্তেই। মনে হলো ভুল কিছু শুনেছি। কান্না ভেজা চোখে আমি মাথা তুলে তাকালাম চাচিমণির দিকে। চাচিমণি আমার 2 বাহু ধরে আমাকে উঠিয়ে দাঁড় করালেন। শান্ত কণ্ঠে বললেন, তোকে আমি আমার মেয়ে হিসেবে মেনে নিতে পারবো প্রিয়তা, কিন্তু ছেলের বউ হিসেবে না। তুই বাসায় থাকলে রাহাতের সঙ্গে তোর সখ্যতা বাড়বে। রাহাতের চোখের বাইরে চলে যা, তাহলে ধীরে ধীরে ওর মাথা থেকেও তুই বেরিয়ে যাবি। আমি এই বাড়ি ছেলে চলে গেলেই তুমি খুশি? হ্যাঁ। তবে তুই চিন্তা করিস না, তোকে বানের জলে ভাসিয়ে দেব এটাও ভাবিস না। কলেজের কাছে আশেপাশে কোনো হোস্টেল কিংবা মেয়েদের মেসে তোকে তোর চাচু উঠিয়ে দেবে। মাসে মাসে সব খরচ তুই পেয়ে যাবি। প্রতি সপ্তাহে আমি আর তোর চাচু তোর সাথে দেখা করতে যাব, কিন্তু তুই এই বাসায় আর আসবি না। আমার মনে হলো এই কয়েক সেকেন্ডই আমি পাথর হয়ে গেছি। হঠাৎ কান্না বন্ধ হয়ে গেছে। কোনো অনুভূতি টের পাচ্ছি না। গালে লেপ্টে থাকা চোখের পানিটুকু মুছে বললাম, ঠিক আছে, চাচুকে বলো সব ব্যবস্থা করতে। তোমরা খুশি হলেই আমি ভালো থাকবো। চাচিমণি আর কিছু বললেন না। আমি টলতে টলতে নিজের রুমে চলে এলাম। চুপচাপ কিছুক্ষণ বিছানায় বসে রইলাম। রাহাত ভাই বাসায় এলেন তখন। সোজা আমার ঘরে বোধহয় এসেছেন। দরজা খোলাই ছিল। তিনি দরজায় দাঁড়িয়ে আদর মাখা কণ্ঠে নাম ধরে ডাকলেন, প্রিয়। আমি টলমলে দৃষ্টি মেলে মাথা তুলে তাকালাম। রাহাত ভাইয়ের পরনে সাদা শার্ট, বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বৃষ্টিতে ভিজছেন কেন তিনি? পরক্ষণে আমার চোখ গেল তার হাতের দিকে। তিনি ভেজা শরীরে রুমে ঢুকে ফুলের তোড়াটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আষাঢ়ের প্রথম দোলন চাপা আমার প্রিয়র জন্য। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।